অধীর আগ্রহে প্রশ্ন করল শ্যামা। নিঃশব্দে হাসল সংগ্রাম। মাথা তুলে স্নিগ্ধ চোখ তাক করল শ্যামার দিকে। কোমল কণ্ঠে বলল, তিনি বললেন, তোমাকে যেন আগলে রাখি সবসময়। তুমি নাকি খুব আবদার করো তার কাছে। আজ থেকে তোমার সব আবদার পূরণের দায়িত্ব আমার উপর ন্যস্ত করলেন। আবদার? আর আমি? অদ্ভুত শোনালো শ্যামার কথাটা। সংগ্রাম বলল, কেন আবদার করবেন আমার কাছে? আমি কারো কাছেই আবদার করি না। কারো উপর কোনো চাওয়া নেই আমার। শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিন, নিজেকে কেন জড়ালেন আমার জীবনের সাথে? জড়ায়নি তো, জড়িয়ে গেছো তুমি। কবে জড়ালাম? বিয়ের দিন বিপদে পড়ে? জন্মের 50,000 বছর আগে জড়িয়ে গেছো। ওই উপর থেকে আমাদের একে অপরের সাথে জড়ানো হয়েছে। জন্ম, মৃত্যু, বিয়ে সবই উপর আল্লাহর লিখন। তার লিখন অনুযায়ী জড়িয়ে গেছে আমরা একে অপরের সাথে। সংগ্রামের কথাগুলোর পরিবর্তে শ্যামার কোনো উত্তর আসলো না। দুজনেই নীরব থাকলো কিছুক্ষণ। সংগ্রাম এবার ধীরে ধীরে মাথা তুলে তাকালো শ্যামার দিকে। অমনি কপালে ভাঁজ পড়ল ওর। এই মেয়ে তো ঘুমিয়ে গেছে। কখন ঘুমালো? সংগ্রাম ধারালো তীক্ষ্ণ চোখে চাইলো শ্যামার কম্পিত চোখের পাপড়ির দিকে। আলতো হাসলো, চেয়ে থাকলো কয়েক পলক। নিজে উঠে শ্যামাকে ভালো করে শোয়ালো। শ্যামা ইতিমধ্যেই বাচ্চাদের মতো ঠোঁট উল্টে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। সংগ্রাম শ্যামার মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অলকার বলা সমস্ত কথা মাথায় ঘুরছে ওর। শ্যামার জীবনের প্রত্যেকটা ছোট ছোট ঘটনা সম্পর্কে এখন অবগত সংগ্রাম। কোনো কিছুই বলতে বাকি রাখেনি অলকা। সংগ্রাম উপরের দিকে স্থির দৃষ্টি বজায় রাখলো কিছুক্ষণ। হাজারো চিন্তা মাথায় ঘুরছে ওর। আম্মা অর্থাৎ সালিহা বেগম এখনো মেনে নেয়নি শ্যামাকে। আর বাকিরা মানলো কি মানলো না তাতে যায় আসে না সংগ্রামের। গত কদিন সংগ্রামের মুখোমুখি হননি সালেহা বেগম। একটা কথাও বলেনি। সংগ্রাম নিজেও চেষ্টা করেনি কথা বলার। তবে এখন করবে। করাটা জরুরি। সংগ্রাম মাথায় কিছু একটা সাজিয়ে শুয়ে পড়ল তাৎক্ষণিক। সকাল সকাল আজও নিচে এসেছে শ্যামা। আজ সে রান্না করবে সবার জন্য। রান্না বান্না বলতে গেলে সবটাই করতে পারে সে। আম্মার পাশে বসে থাকতে থাকতে শিখে গেছে সবটা। লতিফা আছেন আজ নিচে। চোয়াল শক্ত করে শ্যামার কর্মকাণ্ড দেখে যাচ্ছেন তিনি। লতিফ জোয়ারদার আর আতিয়া বেগম পাশে থাকায় কিছু বলতে পারছেন না। কুলু পেটে আছেন মুখে। সংগ্রাম ঘুম থেকে ওঠার আগেই শ্যামা একজন কাজের মেয়েকে দিয়ে 1 কাপ চা পাঠিয়েছে ওর ঘরে। এতে বেশ কপাল কুঁচকায় সংগ্রাম। শ্যামা নিজে না এসে অন্য কাউকে পাঠিয়েছে। সংগ্রাম কাজের মেয়েটাকে গম্ভীর স্বরে আদেশ দেয় সে যেন নিচে গিয়ে শ্যামাকে পাঠিয়ে দেয় ঘরে। আদেশ পাওয়া মাত্রই নিচে এসে মাথা নুয়ে শ্যামাকে সবটা বলে মেয়েটা। পাশে আতিয়া বেগম আর শবনম সবটা শুনে মিটিমিটি হাসে। শ্যামা পাত্তা দেয়নি। রান্নায় মনোযোগ দিয়েছে সে। সংগ্রাম চা শেষ করার পরও শ্যামা আসলো না ঘরে। এই সুযোগে সংগ্রাম ঘর থেকে বেরিয়ে আম্মার ঘরের দিকে পা বাড়ায়। দরজার বাইরে দাঁড়িয়ে কড়া নাড়ে। খোলাই ছিল দরজা, তবুও গলা খাকারি দিয়ে ঘরে ঢোকে সংগ্রাম। সালেহা বেগম বসেছিলেন খাটের উপর। পুরো বিছানার উপর গহনার ছড়াছড়ি। সংগ্রামের উপস্থিতি টের পেয়ে তিনি সব গহনা কোনো রকমে একসাথে জড়ো করে বক্সে ভরে নেন। মুখ ফিরিয়ে শক্ত হাতে ধরে থাকেন গয়নার বাক্সটা। সংগ্রাম ধীরে ধীরে এগিয়ে যায়। খাটের পাশে আম্মার পায়ের কাছে বসে। আর চোখে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে নেয় সালেহা বেগম। সংগ্রাম আহত করুণ স্বরে বলে, আম্মা, খেয়েছো কিছু? তোর বৌমা রান্না করেছে আজ, খাবে না? সহসা চোখ পাকিয়ে তাকালেন সালেহা। কটমট করে বললেন, বউয়ের হয়ে উকালতি করতে এসেছিস? হুম, একটু বোঝাতে আসলাম তোমায়, রাগ ভাঙাতে আসলাম। তোমার রাগ তো আমার উপর। আমি না জানি হঠাৎ বিয়ে করেছি। তোমার রাগ থাকাটা স্বাভাবিক, কিন্তু তুমি শ্যামাকে কেন মেনে নিচ্ছ না আম্মা? জিজ্ঞেস করছিস এটা কোন মুখে? ওই মেয়েকে কোন দিক থেকে মেনে নেব আমি? বল, কি যোগ্যতা আছে ওই মেয়ের? যোগ্যতা আছে বলেই আজও আমার বেগম হয়েছে আম্মা। তোমার ছেলে নিজে থেকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে ওকে। বাড়ির সবাই মেনে নিয়েছে, তুমি মেনে নাও। এই জন্মে তো কখনোই না। ওই কালো কলঙ্কিনী লগ্নভ্রষ্টা মেয়েকে মানব না আমি। ওর লগ্ন ভ্রষ্ট হওয়ার কথা ছিল, তাই হয়েছে। ওর ভাগ্য আমার সাথে জোরে দেওয়া আছে, তাই তো অন্য কারো জীবনের সাথে জড়ানোর আগে মুক্তি পেয়েছে ও। আর ভাগ্যের ফেরে আমার জীবনে এসছে। আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি ওকে। সেদিনে সে ঘটনা না ঘটলেও আমি ওকে বিয়ে করতাম। লজ্জা করছি না এসব বলতে?
নাক শিখিয়ে তুলে ব্যগ্র করে কথাটা বললেন সালেহা। আম্মার কথায় সাবলীল ভঙ্গিতে হাসলো সংগ্রাম। একদম লজ্জা করছে না আম্মা? লজ্জা করার মতো কিছুই তো বললাম না। এরপর আম্মার হাতে থাকা গহনার বক্সের দিকে তাকিয়ে বলল, এসব তো সংগ্রাম জোয়ারদার বেগমের জন্য তুলে রাখা গয়না। এসব তো সংগ্রাম জোয়ারদার বেগমের জন্য তুলে রাখা গয়না, তাই না? এসব দেবেন আমার স্ত্রীকে? কোনো দিনও না। এই গয়নার ভার সামলানোর মতো যোগ্যতা বা শক্তি কোনোটাই নেই এই মেয়ের মাঝে। যেদিন তুই ওই মেয়েকে ছাড়বি সেদিন তোর নতুন বেগম আসবে এই বাড়িতে এই গয়নার ভার সামলানোর জন্য। সেই আশাও ভুলে যাও আম্মা। আমি ওই মেয়েকে কখনোই ছাড়বো না, ইহ জন্মেও না, আর পর জন্মেও না। আর তোমার ওসব গয়নার কোনো প্রয়োজন নেই আমার বেগমের। সে যেমন তেমনই সুন্দর। আমিও তোর আম্মা, যেটা তুই আমার কাছ থেকেই পেয়েছিস। বলে রাখলাম তোকে, ওই মেয়েকে তোর জীবন থেকে সরাবই আমি। সংগ্রাম এবার ভারী গলায় বলল, বৃথা চেষ্টা করো না আম্মা। যে তোমার কাছ থেকে পেয়েছে সেটা আমার মাঝে দ্বিগুণ আছে। নিজের ছেলের মুখ পানে চেয়ে হলেও মেনে নাও সবটা। সে আমার কোনোদিন কারোর ভালোবাসা পায়নি আম্মা। ওর জীবনে অনেক অপূর্ণতা, অনেক অভাব। একমাত্র ওর আম্মাই ওর কাছে সব। এখন তো ওর আম্মাকেও রেখে চলে এসছে। তুমি ওর এই অভাবটা পূরণ করে দাও। হয়েছে বলা, দুদিনে চামচে হয়ে গেছিস। সংগ্রাম আর কথা বাড়ালো না, নিস্তেজ চোখে চেয়ে রইল আম্মার দিকে। দরজার বাইরে একজোড়া পা থমকে দাঁড়িয়ে শুনলো তাদের সব কথাগুলো। তাদের কথা শোনার কোনো উদ্দেশ্য ছিল না। সে পায়ের মালিকের। আপনা আপনি পা দুটো পিছিয়ে গেল 2 কদম, দেয়াল ধরে সামলে নিল নিজেকে। অপর দিক থেকে অন্য কারোর পায়ের শব্দ কানে আসতে এলোমেলো হয়ে রিনিঝিনি শব্দ তুলে ছুটলো সেই পা দুটো, গিয়ে থামলো একটা ঘরের এক কোনায়। নিস্তেজ হয়ে বসলো মেঝেতে। সকালের মিষ্টি রোদ ছুঁয়ে দিল তাকে। সামনে তাকালো সে। একটা সাদা খরগোশ গুটি গুটি পায়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। খরগোশটার দিকে তাকিয়ে আলতো হাতে কোলে নিল ওকে, গায়ে হাত বুলিয়ে চুমু খেলো কয়েকটা। খরগোশটার নরম শরীরে হাত বোলাতে বোলাতে নির্লিপ্ত ভঙ্গিতে গেয়ে উঠল। গাওয়ার মাঝে জড়িয়ে আসে কণ্ঠ, ভেঙে যায় গানের সুর, থেমে যায় গানের সুর, তোলা মিহি কণ্ঠটা। গান থামার কয়েক সেকেন্ডের মাথায় ভেসে আসে আর একটা মোলায়েম কণ্ঠ। বালা, থেমে গেলে কেন? তুমি তো অনেক সুন্দর গাইতে পারো। হকচকিয়ে পেছন ফিরল বালা। শ্যামাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে আরও বেশি অপ্রস্তুত হয়ে পড়ল। শ্যামা এগিয়ে গেল ওর কাছে, ওর ঠিক পাশেই মেঝেতে বসলো, কপালে হাত ছোঁয়ালো। জ্বর নেই এখন আর। শ্যামা আলতো হেসে বলল, তোমার গানের গলা তো অনেক মিষ্টি, একদম তোমার মতো। লাজুক হাসলো বালা। এবার সত্যি সত্যি মন থেকে হাসলো বোধহয়। মাথা নামিয়ে বলল, ছোটবেলায় গান শিখেছিলাম, তাই একটু আধটু গাইতে পারি। জ্বর কমেছে তোমার? নিচে যাবে না? শুনলাম কদিন থেকে নাকি নিচে যাওনি। জানো, আজ আমি রান্না করেছি, আজ নিচে চলো। বালা মাথা দোলালো, অর্থাৎ সে যাবে। শ্যামা ওর কোলের দিকে তাকালো। ওর কোলে গোলু গুটিসুটি হয়ে বসে আছে। শ্যামার নজর বুঝে বালাও তাকালো গোলুর দিকে। মিহি কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা তোমার তাই না? হুম। খুব সুন্দর, এটা আমি নিই। আবদার করলো বোধ হয়। শ্যামা একবার গোলুর গায়ে হাত বুলিয়ে আদর করে বলল, আচ্ছা। ছোট বাচ্চাদের মতো করে হাসলো বালা। শ্যামা নিগড় চোখে চেয়ে দেখলো ওর হাসি। এই মেয়েটাকে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। চোখ আটকে যায় বারবার, চোখ ফেরানো দায় হয়ে পড়ে। ভীষণ আপন লাগে। অথচ ওর সাথে পরিচয় হওয়ার 24 ঘন্টাও হয়নি এখনো। মেয়েটার মাঝে অদ্ভুত এক মায়া আছে। কিছুক্ষণের মাঝেই নিচে উপস্থিত হয় সবাই। লতিফ জোয়ারদার খাবার টেবিলে ঠিক মাছের সিংহাসন স্বরূপ আসনে বসে আছেন। জুনায়েদ আছে তার পাশে, আতিয়া বেগমও আছেন। লতিফা চোয়াল শক্ত করে বসে আছে। তাকে কেউ জোর করেনি, তবুও নিজ ইচ্ছায় বসেছেন তিনি। সবসময় বাড়ির পুরুষেরা খাওয়ার পর তারা খেতে বসেন, তবে আজ ভিন্ন। বাড়ির নতুন বউ প্রথমবার রান্না করেছে, তাই একসাথে বসেছে সবাই। খানিক বাদ
বাদ সংগ্রাম আসলো তার আম্মাকে নিয়ে, হাত ধরে নিয়ে এসেছে সালেহাকে। সালেহার চোখ মুখ খিচে আছে রাগে। সংগ্রাম তাকে নিয়ে বসলো খাবার টেবিলে। এক পলক তাকালো শ্যামার দিকে। শ্যামা আগে থেকেই ভীত নয়নে তাকিয়েছিল। সংগ্রাম আলতো হেসে চোখের ইশারায় সান্ত্বনা দিল ওকে। পর মুহূর্তে চোখ পড়ল বালার দিকে। সংগ্রামের ঠিক সামনের চেয়ারে বসে আছে বালা। ওর চোখ দুটো স্থির সংগ্রামের দিকে। সংগ্রাম ভালো করে লক্ষ্য করলো ওকে। 3 দিন ধরে চোখের সামনে পড়েনি বালা। কালকে রাতে দেখেছিল, তবে সেভাবে লক্ষ্য করেনি। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, চেহারা শ্যাকশেকে দেখাচ্ছে, চোখের নিচেও কালি পড়ছে। বালার করুণ স্থির দৃষ্টি দেখে সংগ্রাম হাসার চেষ্টা করলো। সংগ্রামের ঠোঁটে হাসি দেখে বালাও হাসলো। আতিয়া বেগম ইশারা করতেই শবনমের পাশ থেকে শ্যামা খাবার বেড়ে দিল সবার পাতে। সবাই একসাথে খাওয়া শুরু করলো। শ্যামার বুক কাঁপছে, জানি না কে কি বলবে। সবাই খাবার মুখে তোলার পর মুহূর্তেই তাকালো শ্যামার দিকে। সবার সোজাসুজি দৃষ্টিতে থতমত খেলো শ্যামা। সালেহা এক লোকমা মুখে তুলতেই শ্যামার দিকে ক্ষিপ্ত চোখে চেয়ে গটগট পা ফেলে ত্যাগ করলো বসার ঘর। লতিফ জোয়ারদার দীর্ঘশ্বাস ফেলতেন তার যাওয়ার পানে তাকিয়ে। অতপর শ্যামার দিকে চেয়ে উৎকণ্ঠা নিয়ে বললেন, অনেক সুস্বাদু রেঁধেছ আম্মা, খুব ভালো হয়েছে। একে একে প্রশংসা করলেন সবাই। বালাও বাদ গেল না প্রশংসা করতে। জুনায়েদের মুখে এই প্রথম কথা ফুটলো, সে প্রশংসা করলো। এই প্রথম শ্যামা শুনলো জুনায়েদের কথা। সবাই বেশ রসিয়ে প্রশংসা করলো। সবার খাওয়ার পাট চুকিয়ে তারপর খাওয়া হলো শ্যামার শবনমের। আজ আর সংগ্রাম বের হয়নি বাড়ি থেকে, সারাদিন ঘরেই ছিল। শ্যামা অবশ্য ছিল না ওর সাথে। শ্যামা সারাদিন বালার সাথে সময় কাটিয়েছে আজ। বালা মেয়েটা বড্ড ছেলে মানুষ, সব কথাই বলে ফেলে, কোনো কথা চেপে রাখতে পারে না। এর মধ্যে শ্যামার সাথে বেশ ভালোই মিশে গেছে ও। সন্ধ্যার আজান হতেই ঘরে আসে শ্যামা, উদ্দেশ্য নামাজ পড়া। সেই দুপুরে ঘর থেকে বেরিয়েছে আর ঘরে আসা হয়নি। শ্যামা গুটি গুটি পা ফেলে দরজা ঠেলে ঘরে ঢোকে। প্রথমেই নজর যায় খাটের উপর উবু হয়ে শুয়ে থাকা ছোট জমিদারের দিকে। গায়ে একটা ফতুয়া, কোমর পর্যন্ত চাদর দিয়ে টেনে ঘুমিয়েছেন। শ্যামা আপনা আপনি মুচকি হাসলো একটু। সংগ্রাম ঘুমোলো কেমন শিশুসুলভ লাগে দেখলে। শ্যামা কয়েক পলক তাকিয়ে থেকে অজু করে নামাজ পড়ে নিল। ওর নামাজের মধ্যে ঘুম ছুটে গেছে সংগ্রামে। চোখ ডলতে ডলতে উঠে বসলো সে। শ্যামাকে নামাজ পড়তে দেখে বারান্দা দিয়ে বাইরে তাকালো। অন্ধকার নেমেছে। ঘুমানোর ফলে কখন সন্ধ্যা হয়ে গিয়েছে খেয়ালই ছিল না। সে এক মুহূর্ত অপেক্ষা না করে শাল জড়িয়ে তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে গেল। নামাজ শেষে বারান্দায় আরাম কেদারায় বসেছে শ্যামা। বারান্দায় লাইট আছে একটা, সেটার আলোতে বসে আছে। খানিক বাদ সংগ্রাম আসলো। ঘর থেকে গলা বাড়িয়ে শ্যামাকে দেখলো বারান্দায় বসে থাকতে। না ডেকে গলা খাকারি দিল। চৌকিতে পেছনে চাইলো শ্যামা। সংগ্রাম খাটের একপাশে পা ঝুলিয়ে গম্ভীর হয়ে বসে আছে। শ্যামা উঠল বসা থেকে, পা টিপে টিপে ঘরে আসলো। খাটের একপাশে সিঠিয়ে দাঁড়ালো। চোরা চোখে পর্যবেক্ষণ করলো শ্যামাকে। সংগ্রামের কোনো হেলদোল নেই, চোখ মুখ কুঁচকে রেখেছে। শ্যামা গলা ভিজিয়ে নরম কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? তৎক্ষণাৎ তীক্ষ্ণ দৃষ্টিপাত করলো সংগ্রাম। ক্রমশ তীক্ষ্ণ হলো তার চাহনি। কাঠখোট্টা স্বরে উত্তর করলো, কিছু না। সারাদিন কোথায় ছিলে? একবারে ঘরে আসার প্রয়োজন বোধ করনি? এখন কেন আসতে গেলে? যেখানে ছিলে সেখানে যাও। শ্যামাও সোজাসাপটা উত্তর করলো, সময় কাটছিল না, তাই বালার কাছে ছিলাম। আরে বাহ, কি বেগম আমার! যাকে সবসময় দেওয়ার জন্য আমি সমস্ত কাজ ফেলে সারাদিন ঘরে বসে থাকলাম, সেখানে সময় কাটানোর জন্য অন্য কারোর কাছে সারাটা দিন পার করলো, পাত্তাই দিল না আমায়। কথাটা শুনে অবাক হলেও হাসি পেল শ্যামার। ফিক করে হাসি ফুটলো ঠোঁটের কোণে। সংগ্রাম চোখ সরু করে তাকালো। দ্বিগুণ গম্ভীর হয়ে বলল, হাসছো কেন? ভ্যাবা চাকা খেলো শ্যামা। হাসি লুকিয়ে আমতা আমতা করে বলল, কই হাসলাম? আর কিছু বলল না সংগ্রাম। চোখ মুখ শক্ত করে বসে রইল। 7 গ্রামের জমিদার লতিফ জোয়ারদারের একমাত্র পুত্র সংগ্রাম জোয়ারদারের বিয়ে হয়েছে কদিন হলো। পুরো জমিদার গণ্ডিতে রোল পড়েছিল তার বিয়ে নিয়ে। জমিদারের ছেলে একটা সাধারণ জেলের মেয়েকে বিয়ে করেছে। এই নিয়ে উৎকণ্ঠা জন্মেছে সবার মাঝে। কোনো প্রকার আনুষ্ঠানিকতা হয়নি বিয়েতে। পুরো এলাকার লোকজন তাদের ভবিষ্যৎ জমিদার গিন্নিকে দেখার জন্য আগ্রহী।
মাধবপুরেও তোলপাড় হয়েছে এই নিয়ে। মোকলেসের আর কোনো ভাবান্তর দেখা যায়নি। আজ দুপুর হতেই ভিড় জমেছে জমিদার বাড়ির বাইরে। পুরো এলাকার কম বয়সী সব মানুষই জড়ো হয়েছে সংগ্রাম জোয়ারদারের বেগমকে এক পলক দেখার জন্য। হই হট্টগোল শুরু হয়েছে বাড়ির প্রধান ফটকের সামনে। মহিলা পুরুষ উভয়ে উপস্থিত সেখানে। লতিফ জোয়ারদার সদর দরজা বরাবর তার আসনে পায়ে পা তুলে বসে আছেন। একজন পাশে দাঁড়িয়ে বাতাস করছে তাকে। পাশে আছে আরও অনেকে। শ্যামাকে নতুন শাড়ি গহনায় সাজিয়ে অন্দরে বসিয়ে রাখা হয়েছে। আতিয়া বেগম আর শবনম আছে ওর সাথে। সংগ্রাম জোয়ারদার শক্ত কণ্ঠে বলে দিয়েছে মহিলা ব্যতীত কোনো পুরুষের সামনে তার বেগমকে প্রদর্শন করবেন না তিনি। তার আদেশও পালন করা হয়েছে যথাযথ। পুরুষ ব্যতীত একে একে গ্রামের সব মহিলা এক নজরে দেখেছেন শ্যামাকে। অনেকে নাক সিটকেছেন শ্যামার গায়ের রঙের জন্য, তবে মুখে প্রকাশ করেনি। বিকেল হতে এই ভিড় কমে জমিদার চত্বর থেকে। শ্যামা অন্দর থেকে চোখ উঁচিয়ে একবার উকি দেয় বাইরে। ওদের গ্রাম থেকেও অনেকে এসেছিল। শ্যামা সবাইকে না চিনলেও হাতে গোনা কয়েকজনকে চিনেছে। অনেকে নিজে থেকে সেধে পরিচয় দিয়েছে শ্যামাকে। এতগুলো অপরিচিত মুখের মাঝে শ্যামা ওর সেই চিরচেনা পরিচিত মুখটাকে উৎসুক হয়ে খুঁজেছে বারংবার, কিন্তু পায়নি। আসেনি ফুলি। শ্যামা মনমরা হয়ে বসে রইল কিছুক্ষণ। খানিক বাদ নিস্তেজ হয়ে ঘরে ফিরল। অন্ধকার নামছে চারিদিকে। মাগরিবের নামাজ শেষে বারান্দায় বসলো শ্যামা। মনটা ছটফট করলো। শান্ত হয়ে বসে আছে। কতদিন হলো আম্মাকে দেখা হয় না, আম্মার পরশ পাওয়া হয় না, আম্মার গলা শোনা হয় না। আজ কত দিন ফুলের সাথেও আর দেখা হয়নি। সারাদিন এই চার দেয়ালের মাঝে বন্দি হয়ে থাকতে আর ভালো লাগে না। শ্যামা মনে মনে ভাবলো সংগ্রামকে আর একবার বলবে আম্মার কাছে নিয়ে যাওয়ার কথা। আম্মার কাছে নিয়ে গেলেও যেন ফুলিকে একবার এনে দেয় ওর কাছে। বুক ভার হয়ে আসছে শ্যামার। চোখ বুঝলো ক্লান্তিতে। এভাবে কাটলো আরও কিছুটা সময়। সংগ্রাম ঘরে ঢুকে দেখলো ঘরে নেই শ্যামা। বারান্দায় উকি দিতেই নজরে আসলো শ্যামার গোটানো শরীরটা। চোখ বুজে বসে আছে ও। সংগ্রাম কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে এগিয়ে গেল। শান্ত স্বরে ডাকলো, বেগম। তৎক্ষণাৎ চোখ খুলল শ্যামা। সামনে স্বয়ং সংগ্রামকে দাঁড়িয়ে থাকতে দেখে নড়ে চড়ে উঠল। বসা থেকে উঠল সহসা। সংগ্রাম মলিন হেসে বলল, চলো। কোথায়? গেলেই দেখতে পাবে। বলেই শ্যামার হাত ধরল সে। এই প্রথম জমিদার বাড়ি থেকে সদর দরজার বাইরে পা রাখলো শ্যামা। অন্দরে কেউ ছিল না। ওদের বাইরে আসা নজরে পড়েনি কারোর। সংগ্রাম শ্যামার হাত ধরে শক্ত করে টেনে নিয়ে যাচ্ছে কোথাও। শ্যামাও এগিয়ে যাচ্ছে চারপাশে নজর ঘোরাতে ঘোরাতে। আলো জ্বলছে চারপাশে। চলতে চলতেই বাগানটা ভালোভাবে দেখে নিল শ্যামা। বাগানের পাশে সারিবদ্ধ অনেকগুলো দালান কোঠা। গরুর ঘর হয়তো। প্রধান ফটকের কাছে কয়েকজন পাহারাদার। শ্যামাকে নিয়ে ওদের সামনে যাওয়ার আগে সংগ্রাম একটু থেমে শ্যামার মাথায় ভালো করে শাড়ির আঁচল টেনে দিল। গায়ের শাল জড়িয়ে দিল আরও ভালো করে। তারপর ফটক পেরিয়ে বাইরে আসলো ওকে নিয়ে। শ্যামা অদ্ভুতের ন্যায় পা মেলাচ্ছে সংগ্রামের সাথে। কোথায় নিয়ে যাচ্ছে জানা নেই। জমিদার বাড়ির পেছনের দিক দিয়ে ধরলা নদী বয়ে গেছে। বিশাল ঘাট আছে সেখানে। সংগ্রাম শ্যামাকে নিয়ে থামলো সেই ঘাটে। বাড়ির ছাদ থেকে আলো ভেসে আসছে। এখানেও ঘাটের পাশে হারিকেন আছে কয়েকটা। আগে থেকেই এসব ব্যবস্থা করে রাখা ছিল। জোনাকির আলো দিচ্ছে উড়ে উড়ে। চাঁদও আলো দিচ্ছে ক্ষীণ তেজে। শ্যামা অবক নয়নে চেয়ে আছে নদীর পানে। ঠিক কতদিন পর সেই শীতল হাওয়া বইল শ্যামার মনে। নদীর স্রোতেরা যেন চিরচেনা ঘ্রাণ পৌঁছে দিল শ্যামার নাকে। সংগ্রামের ঘরটা ঠিক ঘাটের বিপরীতে। বারান্দায় দাঁড়ালেও নদী দেখার কোনো সুযোগ নেই, তবে বারান্দায় দাঁড়ালে শীতল একটা হাওয়া ছুঁয়ে যায় অন্তরে। সংগ্রাম শ্যামার হাত ছেড়ে দিয়েছে। শ্যামা ঘাটের উপর থেকে কয়েক ধাপ সিঁড়ি নিচে নামলো নিরস পায়ে। ঠান্ডা শীতল হাওয়া বইছে, কলকল করে ঢেউ বইছে নদীতে। রাতের নিস্তব্ধতায় সেই ঢেউয়ের শব্দ কানে পৌঁছাচ্ছে জোরালোভাবে। শ্যামা খানিক বিস্মিত হয়ে দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করলো আবেশে। দুহাত মেলে দীর্ঘ একটা শ্বাস টানলো নিজের ভেতর। নিমেষেই ভার হৃদয় শীতলতায় কেঁপে উঠল।
প্রশান্তি নেমে আসলো কোমল হৃদয়ে। শ্যামা কয়েক দফা শ্বাস টানল পরপর। নির্জন রাতে ঝিঝি পোকা ডাকছে ঝোপে। আশেপাশে আর কোনো শব্দ নেই। শ্যামা চোখ খুলল ঝট করে। আশেপাশের থমথমে পরিস্থিতিতে গা শিউরে উঠল কেমন। তৎক্ষণাৎ পেছন ফিরল শ্যামা। সংগ্রাম উপরের সিঁড়িতে বসে এক দৃষ্টিতে চেয়ে আছে শ্যামার পানে। শ্যামা তড়িঘড়ি করে উঠল উপরে। পল্লব ঝাপটে আশপাশটা দেখে আকস্মাত বসলো সংগ্রামের পাশে। অনেকটা কাছাকাছি বসলো অনায়াসে। মৃদু হাসলো সংগ্রাম। দূরত্ব ঘুষে আরও কাছে বসলো সে। নমনীয় স্বরে বলল, ভয় পেল নাকি? শ্যামা নিরীহ চোখে চাইল। সংগ্রাম আবারও জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? তোমার সে প্রিয় নদীর সন্নিকটে এসে ভালো লাগছে নিশ্চয়ই। খুব মনে পড়ছিল এই নদীর কথা, তাই না? মাথা নোয়ালো শ্যামা। দুজনেই নিস্তব্ধ হয়ে বসে রইল বেশ কয়েক মুহূর্ত। নিস্তব্ধতা ভেঙে শ্যামা শীতল কণ্ঠে ডাকল, ছোট জমিদার সাহেব। বলুন সাহেবা। শিহরিত হয়ে উঠল শ্যামা। সংগ্রাম চেয়ে আছে চাঁদের আলোয় জলজল করা নদীর পানি। নদীর চকচকে পানিতে প্রতিবিম্ব ভেসেছে চাঁদের। শ্যামা জিভ দিয়ে অধর ভিজিয়ে প্রশ্ন করল, একটা কথা জিজ্ঞেস করি? এটা কেন? যত খুশি জিজ্ঞেস করুন, অধিকার আছে আপনার। ক্ষীয়কাল চুপ থাকলো শ্যামা। খানিক ইতস্থ হয়ে শান্ত কণ্ঠে বলল, বালা অনেক সুন্দর, তাই না? জানি না। সোজাসাপটা উত্তর সংগ্রামের। শ্যামা কপাল কুঁচকে বলল, কেন দেখেননি? গত 19 বছর ধরে দেখে আসছে। সেটা শুধু বোনের চোখে। ও কেমন সুন্দর সেটা জানা নেই আমার। শ্যামা ঢোক গিলল এবার। কাপা গলায় প্রশ্ন ছুড়ল, বালা আপনাকে ভালোবাসে, তাই না? হুম। এবারও সোজাসাপটা উত্তর সংগ্রামের। গলা কাঁপল শ্যামার। আর আপনি? হুম, বাসি। সেটা শুধু বোন হিসেবে। আমি কি আপনাদের মাঝে আসলাম? সংগ্রাম সহসা তাকালো শ্যামার দিকে। চোখ ছলছল করছে শ্যামার। সংগ্রাম ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে আবদ্ধ করলো। স্বাভাবিকভাবেই বলল, না, তোমার আসার কথা ছিল, তাই এসেছ। আমি তো আপনার যোগ্য নই। ছেড়ে দিন আমায়। আমি অনেক দূরে চলে যাব আপনাদের জীবন থেকে। তুমি আমার যোগ্য, তাই ছাড়বো না কখনো। ছাড়া পর চিন্তায় জন্মে কল্পনা তো এনো না। বালাকে ছেড়ে আমাকে গ্রহণ করলে হারবেন আপনি। তবে তোমার ভাষায় যদি হার হয়, তাহলে এই হার মাথা পেতে নিতেও রাজি আমি। পরে আফসোস করবেন কিন্তু। আফসোসের কোনো সুযোগ নেই। কেন এমন করছেন আপনি? তোমার জন্য। ভালোবাসে বিশ্বাস করো? যদিও ভালোবাসা নামক কাল্পনিক বাস্তব অনুভূতির সংজ্ঞায় তো একটা শব্দকে বিশ্বাস করে থাকো, তাহলে শুনে রাখো, এই সংগ্রাম জোয়ারদার ভালোবাসে তোমায়। সংগ্রাম জোয়ারদার ভালোবেসে এমন করছে। বিস্ময় ঘিরে ধরল শ্যামাকে। হতভম্ব হলো সে। কি বলছে এই লোকটা? আদৌ কি এসব সত্যি নাকি কোনো ভ্রম? শ্যামা বিস্ময় আর কণ্ঠে অবিশ্বাস্য নিয়ে প্রশ্ন করল, আমাকেও ভালোবাসা যায়? কই এতদিন তো কেউ ভালোবাসতো না আমায়। তোমায় ভালোবাসা শুধু আমার অধিকার। এ অধিকার আর কাকে দিতে চাইছো? শ্যামা নিশ্চুপ। বাঁক হারিয়ে ফেলল সে। চোখ টলমল করছে। পানি গড়াবে এক্ষুনি। সংগ্রাম ওর হাত দুটো নিজের গালে রাখলো। খোঁচা খোঁচা দাড়ি বিঁধল শ্যামার তালুতে। হাত সরাতে চাইল শ্যামা। সংগ্রাম সরাতে দিল না। চুমু খেলো শ্যামার দুহাতের পিঠে। এক চিলতে হেসে বলল, তোমাকে আমি প্রথম কবে দেখেছিলাম জানো? শ্যামা জড়ানো গলায় উত্তর করল, সেই দিন জঙ্গলে। হুম, তারও আগে। তুমি যখন নিশ্চল হয়ে আনমনে ঘাটে বসে থাকতে, তখন প্রথমবার আমার নজরে পড়ে তুমি। তোমাকে জঙ্গলে দেখার আরো অনেকদিন আগেই তোমাকে দেখেছিলাম আমি, দূর থেকে। প্রথম দেখায় কিছু মনে হয়নি। এভাবে পরপর বেশ কদিন দেখলাম তোমাকে। সে একইভাবে আচ্ছন্ন হয়ে ঘাটে বসে থাকতে, মাথা ঘামায়নি। তারপর আরেকদিন দেখলাম নদীর মাঝে নৌকায় গৌলইতে বসে আছো। সেদিনই ট্রলারে আমিও ছিলাম। শিবর অনেকটা কাছে থেকে দেখেছিলাম তোমায়, তবে ঠিকভাবে দেখতে পাইনি তবু। তারপর আবার দেখলাম সেদিন জঙ্গলে। ভীতু একটা মেয়ে তুমি, জানো। সেই দিন তোমায় দেখে আমার হাসি হয়েছিল ভীষণ। সেই দিন আমার শিকারকে মুক্ত করেছিলে ঠিকই, কিন্তু নিজের অজান্তে তুমি নিজে আমার শিকারে পরিণত হয়ে গেছিল। আর সংগ্রাম জোরদার কিন্তু তার শিকারকে ছাড়ে না, জানো। বারবার তোমায় দেখার ফলে কিছু তো একটা হয়েছিল আমার। তারপর আর কি, খোঁজ চালালাম, জানলাম তোমার বিষয়। যেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সেদিন বাড়িতে এসে দাদিজানকে বলেছিলাম বিয়ে করলে তোমাকেই করব।
সংগ্রাম জোয়ারদার প্রথম কোনো নারীর উপর নজর দিয়েছে, তাকে ছাড়া যায় কিভাবে? তাই তো আর ছাড়লাম না, নিজের করে নিয়ে নিলাম। শ্যামার চোখে ঝর্ণা নেমেছে, পানি গড়িয়ে পড়ছে অনর্গল, মাথার ঘোমটা পড়ে গেছে মৃদু হাওয়ায়, খোপা থেকে ছুটে আসা ছোট ছোট চুলগুলো উড়ছে হাওয়ায় তাল মিলিয়ে, ঠোঁটজোড়া কাঁপছে। শ্যামার মুখ থেকে আপনা আপনি বুলি ফুটলো। কখনো ছাড়বেন না তো আমায়? সংগ্রাম মৃদু হাসলো। শ্যামার হাত দুটো আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরলো। এক হাতে শ্যামার চোখ মুছিয়ে দিয়ে কপালে কপাল ঠেকালো, গালে হাত রেখে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, এই যে ধরলাম, এ দেহে প্রাণ থাকতে কখনো ছাড়বো না। ইহ জন্মেও না, পর জন্মেও না। বিশ্বাস রাখতে পারো আমার উপর। কিন্তু আমি তো বালা আর ভাবির মতো সুন্দর নই। যদি কখনো... তৎক্ষণাৎ ওর ঠোঁটের মাঝে আঙ্গুল চেপে কথা আটকে দিল সংগ্রাম। শ্শ্, কে বলে তুমি সুন্দর নও? আমার চোখে দেখা সর্বকালের সেরা সুন্দরী তুমি। জাগতিক সকল কিছুর ঊর্ধ্বে আমার শ্যামা সুন্দরীর সৌন্দর্য। যে পুরুষ আমার শ্যামা সুন্দরীর সৌন্দর্য আকৃষ্ট হবে না, সে পুরুষের পুরুষত্ব নিয়ে সন্দেহ আছে আমার। আর এমনিতেও আমার শ্যামা সুন্দরীর সৌন্দর্য শুধু আমার চোখে পড়ার জন্য। অন্যদের অধিকার নেই তার সৌন্দর্য উপভোগ করার। আমি কালো, সারা জীবন শুনে এসেছি এই কথাটা। তোমার গায়ের রংটাই তোমার আসল সৌন্দর্য, যা আকৃষ্ট করেছে আমাকে। কোটির মাঝে এক অরণ্য তুমি, যা শুধু আর শুধুই আমার। আমার চোখ যদি তোমার উপর থাকে, তাহলে চোখ নিয়ে চিন্তা করো না বেগম। এটা শুধু একান্ত তোমার উপরে সীমাবদ্ধ থাকবে। আর অন্যদের জন্য এই চোখ অন্ধ হয়ে যাবে। অন্যদের মতো গায়ের রং বিচার করে যদি তোমায় দেখতাম, তাহলে সেটা বেছে নেওয়া হতো। অবশ্য তোমায় এক প্রকার বেছে নিয়েছি আমি। সংগ্রাম জোয়ারদার নিজের সহধর্মিণী হিসেবে বেছে নিয়েছে তোমায়। শ্যামা ফুপিয়ে কাঁদছে খানিক পর। সংগ্রামের কথাগুলো স্বপ্নের মতো লাগছে ওর কাছে। সংগ্রামের নরম চাহনি বিচ্ছে ওর কোমল হৃদয়। ক্রন্দনরত কণ্ঠে কেঁপে কেঁপে সে বলল, বৃথা স্বপ্ন দেখাবেন না আমায়। যদি এইসব অযথা হয় তাহলে বাঁচবো না আমি। আপনি জানেন আমার এই সংক্ষিপ্ত জীবনে অপ্রাপ্তির তালিকা অনেক বড় হলেও প্রাপ্তির খাতাটা আমার শূন্য। এই শূন্য খাতাটা শূন্যই থাক না, তবুও কেন কোনো অসম্পূর্ণ স্বপ্ন দেখতে চাই না আমি। শ্যামার কথাটা শেষ হতেই সংগ্রাম একটু এগিয়ে আলতো অধর ছোঁয়ালো শ্যামার অধরে। কেঁপে উঠল শ্যামা। শক্ত পাথরের ন্যায় জমি স্থির হয়ে গেল মুহূর্তেই। অক্ষিপট ভিজে জবজবে হয়ে গেছে, বন্ধ চোখ দিয়ে জল গড়াচ্ছে কান নিসবে। সংগ্রাম সময় নিয়ে সরে আসলো। শ্যামা এখনও চোখ বন্ধ করেই রেখেছে। সংগ্রাম ওর চোখের নোনা জলটুকু শুষে নিয়ে বলল, অপ্রাপ্তির শূন্য খাতাটা পূর্ণ করার দায়িত্ব আমার। এটা আমার একান্তই কর্তব্য। আর এই অধিকারটুকু যথাযথভাবে পালন করতে চাই আমি বেগম। আমার ভালোবাসা পূর্ণ হবে না আপনি। আপনার প্রাপ্তির খাতে অন্য কিছু না থাকলেও আমার ভালোবাসার কথা যেন লাল কলিতে লেখা থাকে সারা জীবন। আপনার পূর্ণতার প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি আমার ভালোবাসা লেখা থাকবে লাল কালের পূর্ণতা হিসেবে জলজল করে। ভোর ভোর নামাজ শেষে আর ঘুমোয়নি শ্যামা। সংগ্রাম ঘুমিয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। শ্যামা বসে আছে ওর মাথার কাছে, পিঠের কাছে বালিশ দিয়ে হেলান দিয়ে স্থির দৃষ্টিতে চেয়ে আছে সংগ্রামের পানে। সংগ্রাম ঘুমে বিভোর। ওর পাকানো গোঁফ দিয়ে ঢেকে আছে অধরদ্বয়। গোঁফের পাশে কালো আঁচিলটা চকচক করছে। শ্যামা চেয়ে থেকেই মুচকি হাসলো। হাত বাড়িয়ে চুলগুলোতে আলতো হাত বুলিয়ে নেমে পড়ল খাট থেকে। দরজা খুলে বালার ঘরের দিকে পা বাড়ালো। বালার ঘরের দরজা হালকা চাপানো ছিল। আলতো হাতে ধাক্কা দিতেই খুলে গেল সেটা। শ্যামা অনুমতি ব্যথিত প্রবেশ করলো ঘরে। খাটের উপর বালাকে না দেখে কপাল কুঁচকে আসলো। পুরো ঘরে নজর ঘোরালো একবার। ঘরে কোথাও নেই বালা। শ্যামা বারান্দায় দেখলো, সেখানেও নেই। একটুখানি পিছন ফিরল, নজর গেল খাটের উল্টো পাশে। মেঝেতে গুটিসুটি হয়ে শুয়ে আছে মেয়েটা। আটকে উঠল শ্যামা, দৌড়ে গেল এক প্রকার। এই ঠান্ডায় ঠান্ডা মেঝেতে শুয়ে আছে মেয়েটা। শ্যামা হুড়মুড়িয়ে বসে দুহাতে বালাকে ঝাঁকালো। বালা, এভাবে মাটিতে শুয়ে আছো কেন? ওঠো।
ঘুমের ঘোরে নড়ে চড়ে উঠল বালা। পিটপিট করে চোখ খুলে সামনে শ্যামাকে দেখে মুচকি হাসলো, উঠে বসলো তৎক্ষণাৎ। মুখটা কেমন কালো দেখাচ্ছে, সব সময় চোখে কাজল পরে বালা। কাজল লেপটে আছে চোখে মুখে, গাল বেয়ে পানি গড়িয়েছে অজর ধারায়, সেটা দেখেই বোঝা যাচ্ছে চোখের পাপড়ি এখনো ভেজা, চুলগুলো এলোমেলো। শ্যামা হক চুকিয়ে গেল বালার এমন অবস্থা দেখে। শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে ওর। শ্যামা ঢোক গিলল, অধর ভিজিয়ে বলল, এভাবে শুয়েছিলে কেন? এমনিতেই তোমার জ্বর, শরীর ঠিক হয়নি এখনো। যদি কিছু হয়ে যেত? তাহলে মরে যেতাম। কি বলো তো, মরলেই ভালো। তাহলে প্রতিদিনের এই নরক তুল্য যন্ত্রণা থেকে তো মুক্তি পাবো। বলেই পাগলের মতো শব্দ করে হাসলো বালা। শ্যামাওকে টেনে তুলে খাটে বসালো, চাদর মুড়িয়ে দিল গায়ে। বালা প্রত্যেকবারের মতো অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে শ্যামার দিকে। শ্যামার চোখ দুটো ছলছল করছে। বালা নিস্তেজ স্বরে বলে উঠল, কাল কোথায় ছিলে? একবার ঘরে গেছিলাম, পেলাম না। ওই মানে একটু। শ্যামা আমতামতা করার মাঝেই বালা বলল, সংগ্রাম জোয়ারদারে ঘুরতে নিয়ে গেছিল তোমায়, তাই না? শ্যামা চোখ সরিয়ে খাট থেকে নামতে নামতে কথা ঘোরালো, ঠান্ডা লেগেছে তোমার। যদি জ্বর আসে এখনই একটা ওষুধ খেয়ে নাও, তাহলে আর জ্বর আসবে না। মানুষ ভোলার ঔষধ থাকলে সেটাও দিও তো আমায়, সেটার বেশি প্রয়োজন। শ্যামা থমকে দাঁড়ালো, চোখ বন্ধ করে নিল তৎক্ষণাৎ। বালা ভাঙা গলায় আবারও বলল, আচ্ছা শ্যামা, আমরা কেন তাদেরকে ভালোবাসি যারা আমাদের কখনোই হওয়ার নয়? যারা নসিবে থাকে না, তাদের প্রতি আমাদের এত টান কেন হয় বলো তো? মন যাকে চাই, ভাগ্য কেন তাকে দূরে সরিয়ে দেয়? শ্যামা খাটে বসলো ধপ করে। বালা শিশুসুলভ নজরে চেয়ে আছে উত্তরের জন্য। শ্যামা বিষণ্ণ কণ্ঠে বলল, আমি যদি চলে যাই তাহলে তুমি খুশি হবে, তাই না বালা? না না, খবরদার না। তুমি কেন চলে যাবে? বিশ্বাস করো, তোমার ওপর কোনো অভিযোগ নেই আমার। একটা আশ্চর্যকর বিষয় কি জানো? তোমাকে দেখলে আমার হিংসে হওয়ার কথা, কিন্তু বিশ্বাস করো, আমার তেল পরিমাণও তোমার নিয়ে হিংসা আসে না তোমাকে দেখলে। বরং অদ্ভুতভাবে কেমন যেন একটা ভালো লাগে। আর আমি তো পাগল। যে স্থান আমার নয় সেই স্থানে নিজেকে বসিয়ে হাজারো স্বপ্ন দেখেছি সব সময়। স্বপ্ন ভাঙলে কষ্ট তো হবেই, এইটুকু আমার প্রাপ্য। একপাক্ষিক কোনো কিছুই সম্ভব নয়। তিনি আমাকে আশকারা দেননি কখনো। আমি বেশি বেশি আশাবাদী ছিলাম। তিনি তো তোমাকে পেয়ে চলে গেল, কিন্তু আমি তো হারালাম, তাকে হারাইনি। কিন্তু মানুষ সেটাই হারায় যেটা তার নিজের। তিনি তো আমার ছিলেন না কখনো। আমি তো হারালাম আমার অবাস্তব স্বপ্নগুলো, যেগুলো আর কখনো দেখতে পারবো না। স্বপ্ন দেখতে কিন্তু ভালোই লাগে, পূরণ হওয়ার না হওয়ার সেটা তো ভাগ্যের ব্যাপার। আমার তো কপাল পোড়া, খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় স্বপ্ন পূরণের জন্য, শখের মানুষের সাথে থাকার জন্য। আমার তো দুর্ভাগ্য, সেই ভালো ভাগ্য আমার নেই যেটা তোমার আছে। তাই তো আমি চেয়েও হারালাম, আর তুমি না চাইতেও পেয়ে গেলে। এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো হারাতে না চাইলেও হারিয়ে যায়, কারণ ধরে রাখার ক্ষমতা থাকে না। এক নাগারে কথাগুলো বলে বিছানায় নিস্তেজ হয়ে গা এলিয়ে দিল বালা। চোখ বুজলো সাথে সাথে, নিজেকে মুড়িয়ে গুটিয়ে নিল। শ্যামা সারা জীবন কষ্ট পেয়েছে, কিন্তু বালার যে কষ্ট সেটা পায়নি কখনো। কিন্তু কি করার আছে শ্যামার? আর যে কিছু করার নেই। শ্যামা বালার গায়ে চাদর টেনে দিল, বেরিয়ে আসলো ঘর থেকে। আলো ফুটেছে ভোরের। শ্যামা হেসেলে গিয়ে দেখলো চা বসিয়েছে গৃহকর্মীরা। কেউ কেউ রান্নার যোগান দিচ্ছে, বাড়ির কেউ এখনো নিচে নামেনি। শ্যামাকে দেখে মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে পড়ল সবাই। কুর্নিশ জানালো শ্যামাকে। শ্যামার পছন্দ হলো না এটা। এখানে সবাই বয়সে বড়। সে নরম কণ্ঠে বলল, আমাকে দেখে এভাবে সম্মান প্রদর্শনের কোনো প্রয়োজন নেই। আমি তো আপনাদের ছোট। মাথা তুলুন আপনারা। মাথা তুলল সবাই একে অপরের দিকে চাওয়াচাই করে। আবারও মাথা নামিয়ে একজন বলে উঠল, আপনার কি কোনো কিছু প্রয়োজন ছোট জমিদার গিন্নি? বলুন, আমরা দিচ্ছি। আমার নাম ধরে ডাকবেন আপনারা। বললাম তো আমি আপনাদের ছোট। আমাকে এইভাবে অতিরিক্ত অভিবাদন জানানোর কোনো প্রয়োজন নেই।
আবারও একে অপরের দিকে চাওয়াচাই করলো সবাই, ঢোক গিলল তারা। মনে হলো শ্যামার কথাটা পছন্দ হয়েছে, কিন্তু প্রকাশ করলো না সেটা। শ্যামা সবার সাথে টুকটাক কথা বলতে বলতে চা বানালো সবার জন্য। অতিরিক্ত ঠান্ডা পড়েছে আজ, তাই এখনও নিচে নামেনি কেউ। শ্যামা এক কাপ চা নিয়ে ঘরে চলে গেল। সংগ্রাম এখনও ঘুমিয়ে। শ্যামা চায়ের কাপ পাশে রেখে খাটের উপর পা তুলে বসলো। বেশ কয়েক মুহূর্ত চেয়ে থাকলো সংগ্রামের ঘুমন্ত মুখশ্রীর পানে। সংগ্রাম গা মুড়িয়ে উঠতেই তড়িঘড়ি করে চোখ সরালো শ্যামা। সংগ্রাম উঠে বসতেই খাট থেকে নেমে ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিল সে। কপাল কুঁচকে শ্যামার দিকে তাকালো সংগ্রাম। ফিচেল হাসলো পর মুহূর্তে। চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে শ্যামা। সংগ্রাম গলা খাকারি দিয়ে গম্ভীর গলায় বলল, এদিকে এসো। তৎক্ষণাৎ চোখ তুলল শ্যামা। সংগ্রামের শক্ত চোখ মুখ পানে তাকিয়ে এগিয়ে গেল সহসা। সংগ্রাম ওর হাত ধরে টেনে বসালো ঠিক ওর পাশেই। একটু ঝুঁকে বলল, ভালো লাগলো তোমার দায়িত্ববোধ দেখে। তুমিও তোমার অভ্যাস বদলাও, আর আমি আমার অভ্যাস বদলাই। বলেই শ্যামার কপালে চুমু খেলো টপাটপ। শ্যামা নির্বোধের ন্যায় চেয়ে আছে। সংগ্রাম ভ্রুজগোল উঁচু করে বলল, আজ থেকে চা নয়, এটা দিয়ে শুরু হবে আমার সকাল। অভ্যাস করো না বেগম। লাজুক আভা ফুটল শ্যামার মুখে। চোখ নামিয়েছে লজ্জায়। ও লাজুকতা দেখে ঠোঁট চেপে হাসল সংগ্রাম। শ্যামার শ্যামলা মুখশ্রী কেমন লাল বর্ণ ধারণ করেছে। সংগ্রামের চাহনি আরও বেশি অস্বস্তিতে ফেলছে শ্যামাকে। সংগ্রাম আলতো হাতে শ্যামার চিবুক ধরে মুখখানি উঁচু করার চেষ্টা করলো। সহসা সরে আসলো শ্যামা। ঘন পল্লব ঝাপটে দূরে সরে দাঁড়ালো। সংগ্রাম মৃদু হেসে আচমকা বলল, বাড়িতে যাবে? তৎক্ষণাৎ পেছন ফিরল শ্যামা। চোখ মুখ জলজল করে উঠল, আটকে উঠল খুশির ছোঁয়ায়। আবারও এগিয়ে এসে উত্তেজিত কণ্ঠে বলল, বাড়িতে নিয়ে যাবেন আমায়? হুম। আমার আম্মা আর আপা এসেছে। কবে এসেছে ওরা? কাল এসেছে। সত্যি? তার মানে আপনি এবার নিয়ে যাবেন আমায়? আজ যাব আমরা? কখন যাব বলুন না। আপনি আমায় আগে বললেন না কেন? বাচ্চাদের মতো খুশিতে চোখ মুখ ভরে উঠেছে শ্যামার। চিকচিক করছে ডাগর চোখ দুটো। হাঁসফাঁস করছে সে। সংগ্রাম নিঃশব্দে হাসল। মোলায়েম কণ্ঠে বলল, আজ বিকেলে যাবো আমরা। আর তুমি আগে বললে কি হতো? কালকে যেতে। কাল গেলে আমাদের একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলো কোথায় পেতাম আমি? সংগ্রামের কথায় শ্যামা আবারও চোখ নামালো। হাত কসলাতে কসলাতে মৃদু স্বরে বলল, তাড়াতাড়ি যাব কিন্তু। আচ্ছা। বাড়িতে যাওয়ার খুশিতে উড়ু উড়ু করছে শ্যামার মন। বিকেল গড়িয়েছে। সেই সকাল থেকেই উৎকণ্ঠায় ভরে আছে শ্যামা। সংগ্রাম বেরিয়েছিল সকালে। দুপুরের দিকে ভ্যান ভর্তি বাজার সামগ্রী নিয়ে এসেছে সে। লতিফ জোয়ারদার নিজেই ব্যবস্থা করেছেন এসবের। জমিদারি আভিজাত্য বজায় রাখার জন্য হলো এসবের প্রয়োজন ছিল। বিকেলের দিকে রওনা হবে ওরা। সেই অনুযায়ী শ্যামাকে আরও বেশি গহনা গাটিয়ে দিয়ে বেশভূষায় সাজিয়ে দিয়েছে শবনম। গহনায় মুড়িয়ে ফেলেছে পুরো। বিয়ের পর এই প্রথম বাপের বাড়িতে যাচ্ছে সে। জমিদারি হাবভাব প্রকাশ না পেলে চলে না। খানিক বাদ রওনা দেবে ওরা। শ্যামার আর তর সইছে না, ধরফর করছে বুকখানা। কতদিন পর নিজের বাড়িতে যাবে, আম্মার সংস্পর্শে যাবে, দেখতে পাবে আম্মা আর আপাকে। স্থির হয়ে বসে থাকতে পারছে না সে। পায়চারি করছে ঘরে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। সংগ্রাম এসে নিয়ে যাবে ওকে। আচমকা শ্যামার মাথায় কিছু একটা চাপতেই থমকে দাঁড়ালো সে। স্থির হলো পা দুটো। কিছু সময় দাঁড়িয়ে থেকেই নিজেই বের হলো ঘর থেকে। মাথায় ভালো করে ঘোমটা টেনে নিল। গুটি গুটি পা ফেলে গিয়ে থামলো লতিফ জোয়ারদারের ঘরের সামনে। তিনি এখন ঘরে নেই, টহলে বেরিয়েছেন গ্রামে। শ্যামা ঢোক গিলল। হাত পা শিরশির করছে ওর, ঘামছে হাতের তালু। সালেহা ঘরেই আছেন। আজকাল ঘর থেকে বের হন না তিনি। এর কারণটা শ্যামার মুখ দর্শন অবধি করতে চান না তিনি। স্বামী কদিনে এক শব্দও কথা বলেনি তার সাথে। আছে সাহস জোগালো নিজেকে। লম্বা শ্বাস টেনে দরজায় কড়া নাড়ল। খানিক বাদ গম্ভীর স্বরে সারাইলো ভেতর থেকে, আয় ভিতরে। শ্যামা পুনরায় ঢোক গিলল। সালেহা হয়তো ভেবেছেন অন্য কেউ এসেছে হয়তো। শ্যামা দরজা ঠেলে ভেতরে পা বাড়ালো। কম্পন অনুভূত হচ্ছে হাঁটুতে। সালেহা তার বিশাল আলমারি খুলে তার সামনে দাঁড়িয়ে কিছু একটা খুঁজছেন হয়তো। শ্যামা পেছন থেকে কাপা গলায় ডাকলো, আম্মা। তৎক্ষণাৎ পেছন ফিরল সালেহা। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো শ্যামার পানে। শ্যামার ভাবান্তর দেখালো না। সালেহা এক ঝটকায় এগিয়ে সে খ্যাটখ্যাট স্বরে চেঁচিয়ে উঠল, এই মেয়ে,
তোর সাহস কি করে হয় আমার ঘরে পা রাখার? কোন সাহসে এসেছিস এখানে বল? অপবিত্র মেয়ে, আমার ছেলের গলায় ঝুলে পড়েও শান্তি হয়নি তোর? ওই নোংরা শরীর নিয়ে কি করতে এসেছিস এখানে? শ্যামা মলিন হাসলো, শান্ত কণ্ঠে বলল, আজ যাচ্ছি আম্মা। আপনিও তো আমার মা, মায়ের কাছ থেকে দোয়া নিতে আসলাম। দোয়া করবেন না আমায়? তোর জন্য আমার জবান থেকে দোয়া বেরোবে না কখনো, তবে বদদোয়া অবশ্যই দেব তোকে। আমার ছেলেকে ফাঁসিয়েছিস না? তোর ওই কুৎসিত গায়ের রঙের পাগল বানিয়েছিস আমার ছেলেকে। আমি কাউকে ফাঁসাইনি আম্মা। চুপ! খবরদার, তোর ওই মুখে আম্মা ডাকবি না আমায়। বল কি চাই তোর? টাকা পয়সা, গয়নাগাটি, সোনা গয়না? কি চাই তোর বল? কি পেলে আমার ছেলের জীবন থেকে সরবি তুই? আমাকে ছেলেকে নিস্তার দিবি কি পেলে বল? লোভে পড়ে তো বিয়ে করেছিস জমিদারের ছেলেকে। লোভ সামলাতে পারিসনি জমিদারি দেখে, হ্যাঁ? বল কত টাকা চাই তোর? আঙ্গুল তুলে দাঁত পিষে হিসিয়ে কথাগুলো বলে থামলো সালেহা। রাগে রীতিমতো গজগজ করছেন তিনি। শ্যামা নির্বাক হয়ে শুনে গেল, চোখ ভরাট হয়ে আসছে ওর নীরবতা দেখে সালেহা কুটিল হাসলেন। পেছন ফিরে আলমারি থেকে বের করলেন কিছু, অতঃপর শ্যামার সম্মুখে অগ্রসর হলেন। কিছু কাগজের মূল্যবান নোট ছুঁড়ে মারলেন শ্যামার মুখে। মুখ ফিরিয়ে নিল শ্যামা। সালেহা শব্দ করে হেসে বললেন, এটার জন্য এসেছিস আমার কাছে, তাই না? মুখে বলতে পারছিলি না বুঝি? লজ্জা করছিল? গুনে নে, অনেক টাকা আছে এখানে। দেখেছিস কখনো এত টাকা? তোর এই জীবনটা উপভোগ করতে পারবি এসব দিয়ে। প্রয়োজন হলে আরও দেব, তবুও ছেড়ে দে আমার ছেলেকে। এই যে আজ যাচ্ছিস, পুনরায় যেন এই বাড়িতে পা না পড়ে তোর। ও তোর ওই অলক্ষণে মুখ যেন দ্বিতীয়বার দেখতে না হয় আমাকে। নে টাকা তোল আর বিদায় হয়ে এখান থেকে। শ্যামা নিরুত্তর, ছলছল করছে চোখ দুটো। কি বলবে সে? কিন্তু বলতে তো হবে। শ্যামা নিরেট কণ্ঠে বলল, এসবের প্রয়োজন নেই আম্মা। এত টাকা আমি কখনো দেখিনি, এটা ঠিক, কিন্তু এই কাগজের নোটগুলোর প্রতি কোনো চাহিদা নেই আমার। আপনার ছেলের স্ত্রী আমি। তিনি নিজের সজ্ঞানেই বিয়ে করেছেন আমায়। আমি যে আর তাকে ছাড়তে পারবো না। আমি সংসার করতে চাই তার সাথে আম্মা। একমাত্র তিনি যদি আমাকে না ছাড়েন, তাহলে মরণ ব্যতীত অন্য কোনো কিছু তার থেকে আমায় ছাড়াতে পারবে না। আজ আসি আম্মা, দোয়া করবেন। শ্যামার এক মুহূর্ত অপেক্ষা না করে পেছন ফিরল। সালেহা তেতে উঠলেন। তাহলে বদদোয়া দিলাম তোকে, তোর মরণই তোকে ছাড়বে আমার ছেলের থেকে। তুই সংসার করতে পারবি না আমার ছেলের সাথে। তোকে সংসার করতে দেব না আমি। শ্যামার বুকটা কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য পা থমকে গেল, পর মুহূর্তে দ্রুত গতিতে বের হলো ঘর থেকে। বাইরে বেরোতেই মুখোমুখি হলো সংগ্রামের সাথে। আজ বৃহস্পতিবার। সংগ্রামের পরনে আজ কালো একটা পাঞ্জাবি, উপরে সাদা শাল আড়াআড়িভাবে জড়ানো। ফর্সা শরীরে কালো পাঞ্জাবি ধবধবে হয়ে ফুটে উঠেছে। সংগ্রাম ভ্রুকুচকে পেছনে হাত গুটিয়ে দাঁড়িয়েছিল দরজা থেকে কয়েক পা দূরে। ভেতরের কথাগুলো তার কানে পৌঁছেছে কিনা জানা নেই শ্যামার। সংগ্রামকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেলো শ্যামা। হাসার চেষ্টা করলো, নিরস্বরে বলল, আপনি এখানে? চলুন, আমি তৈরি। আম্মা কি বললো তোমায়? ঘন পল্লব ঝাপটে ঢোক গিলল শ্যামা। মিথ্যা বলে না ও, গলায় বাঁধে, তবুও সে বাহানা দিল। দোয়া দিল আম্মা আমায়, আর বললো তাড়াতাড়ি যেন ফিরে আসি। চলুন যাই। বলে মাথা নামিয়েই পা বাড়ালো শ্যামা। সংগ্রাম একই অবস্থায় দাঁড়িয়ে থেকে ওর হাত ধরল পেছন থেকে। হাত টেনে নিজের সামনে দাঁড় করিয়ে মুচকি হাসলো। শ্যামার মুখখানা আগলে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, সংসার আমার সাথে করবে তুমি। আমি তোমার স্বামী, আর তুমি আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে বুঝছো? আমার জীবনের অর্ধেক অস্তিত্ব তোমার সাথে মিশে গেছে শ্যামা। আমি তোমাকে চাই, সাথে থাকবো আমি তোমার। আর কে থাকলো কি না থাকলো তাতে কিচ্ছু যে আসে না আমার। আম্মার কথায় কিচ্ছু মনে করো না। আমার থেকে কেউ দূরে সরাতে পারবে না তোমায়, কোনোদিন না। মরণ ব্যতীত আমাকে তোমার থেকে কেউ দূরে সরাতে পারবে না, আর না তোমাকে আমার থেকে, বুঝেছ? মাথা নামিয়ে আলতো ঘাড় কাত করলো শ্যামা। সংগ্রাম বলল, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। শ্যামা পা বাড়িয়ে আবারও থামলো। বালার
কথা মাথায় আসতেই বলল, একবার বালার সাথে দেখা করে আসি। চলো। বালার ঘরের সামনে এসে থামলো সংগ্রাম। শ্যামা ভেতরে ঢুকলো। খাটের উপর গলুর সাথে বাচ্চাদের মতো খেলায় মজেছে বালা। শ্যামাকে দেখে চোখ তুলল, মুচকি এসে বলল, এখনো যাওনি? না, তোমার সাথে দেখা করতে আসলাম, এখন যাব। এগোতে এগোতে বলল শ্যামা। বালা আবারও মুচকি হেসে বলল, তাড়াতাড়ি আসবে কিন্তু, তোমাকে খুব মনে পড়বে আমার। খুব তাড়াতাড়ি আসবো। শ্যামার কথার মাঝে সংগ্রাম ঢুকলো ঘরে। ঘরে ঢোকার ইচ্ছা ছিল না, অনিচ্ছা সত্ত্বেও ঢুকলো। সহসা বালার সাথে চোখাচোখি হলোর। মুখের হাসিটুকু নিমেষে গায়েব হলো বালার। দৃষ্টি কেঁপে উঠল। দৃষ্টি আরও বেশি গাঢ় হওয়ার আগে দৃষ্টি সরিয়ে নিল বালা। সংগ্রাম এগিয়ে এসে বালার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, তুইও তৈরি হয়ে নে, তুইও যাবি আমাদের সাথে। দীর্ঘ কয়েকদিন পর বালাকে উদ্দেশ্য করে কথা শুনল সংগ্রাম। ওর কথাটা শুনে খুশি হলো শ্যামা। উৎসুক হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমিও চলো, অনেক ভালো হবে তাহলে। আমি তোমার কাপড় বের করে দিচ্ছি। তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। বালা তাচ্ছিল্য হেসে বলল, না শ্যামা, তোমরা যাও, আমি তোমাদের মাঝে যেতে চাই না। আর এমনিতেও আমি গিয়ে কি করবো ওখানে? সংগ্রাম আবারও বলে উঠল, শ্যামা, ওর কাপড় গুছিয়ে ওকে তৈরি করো, গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাকে জোর করবেন না সংগ্রাম ভাই, আমি বাধ্য নই আপনার কথা শুনতে। আমি যাব না, আপনাদের মাঝে জড়াবেন না আমায়। জ্ঞানবোধ হওয়ার পর বোধহয় এই প্রথম সংগ্রামকে ভাই বলে সম্বোধন করলো বালা। ছোটবেলায় সবসময় সংগ্রাম ভাই বলে বলে কানের পোকা নাড়িয়ে দিত, পিছু পিছু ঘুরতো সবসময়। লতিফা যখন এই বাড়িতে আসে তখন বালার বয়স ছিল সবেমাত্র 2 বছর। সংগ্রাম তুলনামূলক 10 বছরের বড় ওর থেকে। জুনায়েদ আর সংগ্রাম সমবয়সী। জুনায়েদের সাথে সাথে সংগ্রামকেও সবসময় ভাই ভাই বলে ডেকে বেড়াতো বালা। তবে বড় হওয়ার সাথে সাথে সংগ্রামকে ভাই ডাকা থেকে বেরিয়ে এসেছে বালা। বোধশক্তি হওয়ার পর আলাদা অনুভূতি কাজ করেছে সংগ্রামের প্রতি। কিশোরী বয়সে সেই অনুভূতিগুলো বাঁধ ভেঙেছে। অনুভূতিগুলোর মানে বুঝতে শিখেছে সে, যার ফলে কখনো ভাই সম্বোধনটা মুখেও আসেনি। গলায় আটকাতো দ্বিধায়। আহ্লাদ করে সংগ্রাম জোয়ারদার বলে ডাকতো সংগ্রামকে। এই নিয়ে লতিফার কতই না বকা শুনতে হয়েছে ওকে। সংগ্রামের কাছেও ঝাড়ি খেয়েছে অনেক। এই ভাই ডাকটা শোনার জন্য কত শত বকাবকি করেছে বালাকে। কিন্তু বালা দ্বিতীয়বার আর ভাই বলে সম্বোধন করেনি। কখনো ভাইয়ের জায়গায় কল্পনাও করতে পারেনি সংগ্রামকে। যে জায়গায় কল্পনা করত সেই জায়গাটা ছিল সম্পূর্ণ বিপরীত। যেটা শুধুমাত্র কল্পনাতেই ঠাঁই পেল, যেটা বর্তমান বাস্তব হওয়াটা কল্পনাতেও আসে না। কল্পনার কল্পলোকে কল্পিত কল্পনারা ওর কল্পনাতেই কাল্পনিক হয়ে রইল। মানুষ কল্পনাতেই সুখী, যে সুখ বাস্তবের থেকে অধিক অনুভূতি সম্পন্ন। বাস্তবতা তো ভিন্ন, সব কিছু বাস্তব হয় না, কিন্তু কল্পনায় সব কিছুই কল্পনা করা যায়। দীর্ঘ অনেক বছর পর বালার মুখে ভাই ডাকটা শুনে বক্ষস্থল ধক করে উঠল সংগ্রামের। আটকে উঠল সে। বালার কষ্ট তো ভালো করেই জানে। মনে প্রশ্ন জাগে, সে কি কখনো পারতো না বালাকে আপন করতে? উত্তর খুঁজে দেয় মন নিজেই, না, সে পারতো না। কারণ বালা শুধু ওর কাছে বোন ছিল। বোন ব্যথিত অন্য দৃষ্টিতে বালাকে কখনো উপলব্ধি করতে পারেনি সংগ্রাম। বোন হিসেবে ওর আহ্লাদ সহ্য করেছে সবসময়, শাসনও করেছে। ভুল ছিল একটাই, সেটা হলো বালাকে না বোঝাতে পারা। মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু গড়ে তোলা সম্ভব নয় কখনো। সংগ্রাম পারেনি নিজের মনের বিরুদ্ধে যেতে, বালাও তো পারেনি। সংগ্রাম লম্বা শ্বাস টানল। বুকের ভেতরটা কেমন ভার হয়ে আসছে। সে হাসার চেষ্টা করলো। এলোমেলো দৃষ্টি পায়ে শ্যামাকে বলল বালার কাপড় গুছিয়ে দেওয়ার জন্য। শ্যামাও কথা বাড়ালো না। বালা একা একা থাকে সবসময়। লতিফাকে বালার কাছে একটা বারের জন্য দেখেনি শ্যামা। মেয়ের কাছে দুদণ্ড বসতেও দেখা যায় না তাকে। বালার একা একা থাকার চেয়ে ভালো হবে শ্যামাদের সাথে যাওয়াটা। শ্যামা উঠে গেল আলমারির দিকে, কাপড় বের করতে লাগলো সে। বালা নিরুদ্বেগ হয়ে চেয়ে আছে, গলা দিয়ে কথা বের হচ্ছে না। সংগ্রাম নিঃশব্দে বসলো ওর পাশে। খানিক চুপ থেকে অপরাধী নরম স্বরে বলল, আমাকে ক্ষমা করে দিস বালা, তোকে জড়াতে পারলাম না আমার জীবনে, ভালোবাসতে পারলাম না তোকে। তোর মতো নিষ্পাপ ফুলের সাথে আমি জড়াইনি, শুক্রিয়া আদায় কর। শ্যামাও তো নিষ্পাপ। পরম আবেশে চেয়ে আচমকা কথাটা বলল বালা।
সংগ্রাম তাৎক্ষণিক উত্তর করার মতো ভাষা হারালো, সময় নিয়ে বলল, ওর আসার কথা ছিল আমার জীবনে। বাম পাঁজরের হাড় দিয়ে রেখেছিলাম যে, তার একটা টান তো আছে। আপনাকে হারালাম এই নিয়ে আমার আর কোনো আফসোস নেই সংগ্রাম ভাই। আফসোস একটাই থেকে গেল, আপনাকে পেলাম না, আর কখনো পাবোও না। আর সারা জীবন এই আফসোসটাই রয়ে যাবে। আপনার সাথে আমার কল্পনা সাজানো কল্পিত সংসারটাও হলো না। কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে হলেও একই হলো না। আমি তোর সম্পর্কে ভাই হই বালা। সারা জীবন তোকে বুঝিয়েছি এটা, বুঝতে চাস না তুই। সেটাই তো সবচেয়ে বড় ভুল ছিল আমার, কখনো বুঝতে পারলাম না আমি। আরে আমাদের জীবনটাই তো বিচিত্রময়। অসম্ভবের প্রতি আমাদের অসম্ভব টান জন্মায়, অধিকার নেই এমন নিষিদ্ধ জিনিসের প্রতি মায়া জন্মায়। জানেন সংগ্রাম ভাই, আমার জীবনে যদি কোনো কিছু নিজের করে পাওয়ার সুযোগ থাকতো, তাহলে আমি আপনাকে চেয়ে নিতাম। এই চোখ দুটোতে আজ কালো, এই দুটোতে আজ কালো পানি আসে খুব। এই পানির ধারা বন্ধ করার জন্য হলেও আপনাকে চাইতাম, কিন্তু আর চাইবো না। সুখী হন আপনি, এটাই চাইবো এখন। জটিল জটিল অনেক কথা শিখেছিস দেখছে। আমার জীবন এখন আমায় অনেক জটিলতায় ফেলে দিয়েছে সংগ্রাম ভাই। আমার জীবন গল্পটা তো ভিন্ন হলেও পারতো বলুন। যদি জানতাম এই জীবনের গল্পের শেষে আপনাকে পাবো না, তাহলে জীবনে এই গল্পটা শুরুই করতাম না। গল্প তো সবই শুরু হলো। ভুল মানুষকে সরিয়ে সঠিক মানুষ বাছাই করে গল্পের পূর্ণতা দেওয়া আল্লাহর হাতে। তোর জীবনে আমি ছিলাম না কখনো, যে আসবে সে ছিল তোর পুরো অস্তিত্ব জুড়ে। ভুলে যা আমায়, আমি তোর জীবনের কোনো অস্তিত্বতেই নেই। যদি থাকতাম তাহলে সে আমার জায়গায় তুই থাকতি। আমি ভুলতে চাই সবটা, বিশ্বাস করুন। প্রতিদিন নিজের মাথায় নিজেই বাড়ি বাড়ি অসভ্য চোখ দুটো জ্বলে অনেক। ভোলার চেষ্টায় গেলে পানি আসে চোখে, আবারও সেই পানিটুকু মুছতে মুছতে ভাবি ভুলে যাব সব, কিন্তু এই ভাবনা থেকে আবারও চোখে পানি আসে। কি করবো আমি সংগ্রাম ভাই? সংগ্রাম বাঘ হারালো, গলা কাঁপছে, বালার চোখ দিয়ে পানি গড়াচ্ছে আপনা আপনি। শ্যামা ওদের কথা বলার সুযোগ করে দিয়েছে, কাপড় গুছিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আধার নেমে আসছে চারিদিকে। সংগ্রাম নীরবতা ভেঙে উঠে দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠে বলল, দেখিস, রাজপুত্র আসবে তোর জন্য। তুই তো রাজকন্যা, রাজকন্যার জন্যই শুধু রাজপুত্রকেই মানায়, যে কখনো তোর চোখে পানি আসতে দেবে না, খুব বেশি ভালোবাসবে তোকে। সে আপনার মতো তো হবে তো সংগ্রাম ভাই? নিস্তেজ আহত স্বরে প্রশ্ন করলো বালা। সংগ্রাম হেসে উত্তর করল, আমার থেকেও হাজার হাজার গুণ ভালো হবে। আমি তো কিছুই নই। হুম, আপনি অনেক কিছুই ছিলেন। হয়েছে, এবার যা দেখি, তাড়াতাড়ি কাপড় বদলে নে। কতক্ষণ ধরে বকবক করছি তোর সাথে? তুই তো ভারী চঞ্চল হয়েছিস, যেতে হবে তো আমাদের, তাড়াতাড়ি যা। বালা মুচকি হাসলো, বুকের ভেতর জমানো ভারটুকু হালকা হয়েছে অনেকটা। সংগ্রাম আশেপাশে চোখ বুলিয়ে শ্যামাকে দেখতে না পেয়ে বারান্দার দিকে পা বাড়ালো। বারান্দায় শ্যামাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিঃশব্দে হাসলো। বারান্দার কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে তার সহধর্মিণী। সংগ্রাম পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল ওকে। আচমকা স্পর্শে চমকিত হলো শ্যামা। সংগ্রামের গায়ের পৌরুষালী গন্ধ নাসারন্ধ্রের ভেতরে হানা দিতেই আবেশে চোখ বুজল সে। সংগ্রাম শ্যামার ঘাড়ে চিবুক ঠেকিয়ে নরম শীতল কণ্ঠে বলল, মন খারাপ? শ্যামা ক্ষীণস্বরে উত্তর করল, মন খারাপ হবে কেন? দেরি হয়ে চলে গেল আমাদের। বালা তৈরি হচ্ছে, ও যাবে আমাদের সাথে। বালা বিষয়টা নিয়ে ভাবছ, তাই না? শ্যামা নিজের থেকে আলতো হাতে সংগ্রামের হাত ছাড়ালো, পেছন ফিরে মুখোমুখি দাঁড়ালো। সংগ্রামের কপালে ভাঁজ পড়েছে। শ্যামা আলতো হেসে বলল, ভালোবেসে আগলে রাখা যেমন কঠিন, ভালোবাসার মানুষকে ত্যাগ করা তার থেকেও বেশি কঠিন ছোট জমিদার সাহেব। বালার অবস্থা উপলব্ধি করতে পারছি আমি। ওর সদ্য জীবনের প্রথম ভালোবাসা আপনি। ওর সাথে এমনটা না হলেও পারতো। আপনি চাইলেই কিন্তু ওকে ভালোবাসতে পারতেন। ও সব দিক থেকেই আপনার যোগ্য ছিল, আমি ছিলাম না। শ্যামাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সংগ্রাম বলে উঠল, কালকের পরও এই কথাটা বলছ? শ্যামা ওর কথার অর্থ বুঝলো, তৎক্ষণাৎ মাথা নুয়ে ফেললো সে। সংগ্রাম মুচকি হাসলো তা দেখে। বালাকে তৈরি করে শ্যামা আর সংগ্রাম নিচে এসেছে। বসার ঘরে সবাই উপস্থিত ছিল। লতিফ জোয়ারদার সবে এসে বসলেন সোফায়। বালাকে শ্যামার সংগ্রামের সাথে যেতে দেখে কোনো প্রকার ভ্রুক্ষেপ দেখালো না লতিফা, কথাও বলল না একটাও। শবনম আর আতিয়া বেগম খুশি হয়েছেন বালাকে দেখে। শ্যামা বিদায়ের আগে সালাম করলো সবাইকে। লতিফ জোয়ারদার শ্যামার মাথায় স্নেহের হাত বুলিয়ে আদর করে বললেন,
তাড়াতাড়ি ফিরে এসো আম্মা, আমার ঘরের আলো তুমি। এই আলো যেন সারা জীবন আলোকিত করে রাখে আমার ঘর, অন্ধকারে সবাই না। জমিদার বাড়িতে তাড়াতাড়ি ফিরে এসো কেমন? ঘাড় কাত করে সম্মতি দিল শ্যামা। অতপর বেরিয়ে আসলো সদর দরজা পেরিয়ে। প্রধান ফটকের বাইরে গাড়ি দাঁড়িয়েছিল, সংগ্রামের সেই কালো জিপ। আহাদ আছে গাড়ির চালক হিসেবে। শ্যামার মাথার অদূর পর্যন্ত ঘোমটা টানা। ঘোমটার আড়ালে আহাদকে দেখে চিন্তা অসুবিধা হলো না শ্যামার। একবার দেখেছিল সে আহাদকে, মনে আছে মুখশ্রী। অনেক আগে দেখেছিল, তখনকার থেকে এখন অনেক পরিবর্তন এসেছে আহাদের মাঝে। এখন সে লম্বা চওড়া সুপুষ্ট দেহী একজন সুঠাম পুরুষ। গায়ের রং শ্যামলা। শ্যামা কথা চেপে রাখতে পারল না, উত্তেজিত কণ্ঠে শুধালো, আপনি আহাদ ভাই তাই না? আহাদ ভাই, ফুলি কেমন আছে? আহাদ ভাই, ওকে আমার কাছে নিয়ে আসেননি কেন? আহাদ প্রফুল্ল হাসল, তৎক্ষণাৎ বলল, ফুলি ভালো আছে শ্যামা। তুমি জানো তোমার সখী প্রতিদিন নিয়ম করে তোমার খোঁজ নেয়, সারাদিন তোমার কথা বলে। বলতে বলতে সংগ্রামের পানে চেয়ে থেমে গেল আহাদ। মাথা নামিয়ে ফেলল সহসা, অনুনয় মিশ্রিত কণ্ঠে বলল, আপনার স্ত্রীকে নাম ধরে ডাকার জন্য ক্ষমা করবেন ছোট জমিদার, আর ভুল হবে না। সংগ্রাম কপাল কুঁচকে বলল, তাতে কি হয়েছে? তুমি ওকে নাম ধরেই ডাকতে পারো। আর তোমাকে কতবার বলবো আমাকে ছোট জমিদার না ডাকতে, নাম ধরে না ডাকো। তবে তোমাকে বলেছি না ভাই সম্বোধন করতে, ভুলে যাও কেন এটা? নোয়ানা মাথা তুলল আহাদ। হাসি ফুটল মুখে, মাথা চুলকালো সে। ছোট জমিদার ডাকটা অভ্যাস হয়ে গেছে, ছাড়তে সময় তো লাগবেই। শ্যামাদের বাড়ির সামনে জিপ থামতেই হুড়মুড়িয়ে জিপ থেকে নেমে পড়ে শ্যামা। বুকটা ধরফর করছে তার আর তর সইছে না। চোখ দুটো কাঙাল হয়ে আছে আম্মাকে এক পলক দেখার জন্য। শ্যামা গাড়ি থেকে নেমেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। সে সব ভুলে আশেপাশে না তাকিয়ে এক ছুট লাগায় বাড়ির ভেতরে। চারিদিকে বেশ অন্ধকার, অন্ধকারেই ছুটে চলেছে সে। থামলো বাড়ির ভেতরে এসে। পাশের বাড়ি থেকে আসা বৈদ্যুতিক হলদে আলোয় বোঝা যাচ্ছে পুরো বাড়ি। 3 দিকে 3 ঘরে হারিকেন জ্বলছে। চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস টানল শ্যামা। চিরচেনা মাটির গন্ধ ঠেকলো নাকে। শ্যামা বাইরে থেকে উত্তেজিত কণ্ঠে গলা উঁচিয়ে কাপা স্বরে ডাকলো, আম্মা। কয়েক মুহূর্তের মাথায় চোখের সামনে ঘর থেকে ধরফরিয়ে বেরিয়ে আসলো অলকা। মেয়ের ডাকে মাতৃহৃদয়ে ছ্যাদ করে উঠেছে তার। আম্মাকে দেখে টলমল করে ওঠে শ্যামার অক্ষি যুগল, চোখের পানি অথচ মুখে হাসি নিয়ে মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে আম্মার বুকে। হাউমাউ করে কেঁদে ওঠে আচমকা। অলকা থমকে যান ক্ষীণকাল, চোখ ভিজে এসেছে তার। শ্যামার কান্নার শব্দে ঘর থেকে বেরিয়ে আসেন কাকুরি বুড়ি। শ্যামাকে দেখে তাচ্ছিল্য করে নাক সিটকায় তিনি। মুকলেস বাড়ি নেই, ফিরবে হয়তো একটু পর। শ্যামা আহাজারি করছে আম্মাকে জড়িয়ে, কান্নারত অস্থির কণ্ঠে বলছে, ওরা আমারে কেউ কোনোদিনও ভালোবাসলো না আম্মা, ভালো চাইলো না আমার। আব্বা আমারে ভালোবাসলো না কোনোদিন, তোমার মতো কেউ হইলো না। তুমি যাওয়ার পর আমার জীবনটা নষ্ট করার পায়তারা করলো ওরা। সুযোগ নিল তোমার অনুপস্থিতির। তোমার অবর্তমানে আমি নিঃস্ব ছিলাম আম্মা, তোমার তুলনা কারো সাথেই হয় না। আব্বা কেন এমন করলো আম্মা, কেন করলো এমন? শ্যামার চোখের পানিতে অলকার বুক ভিজে গেছে। বহুদিন পর মায়ের বুকে মাথা রেখে সকল কষ্ট জেঁকে উঠেছে পুনরায়। যে কষ্টগুলো কান্নার মাধ্যমে উন্মোচন করছে শ্যামা। অলকা নিরুত্তর। সংগ্রাম আর বালা বাড়ির ভেতরে ঢুকে পাশাপাশি দাঁড়িয়ে দেখছে তাদের। বালা অবাক লোচনে তাকিয়ে আছে। সে দেখছে শ্যামাকে তার মাকে জড়িয়ে ধরতে, মাকে জড়িয়ে কাঁদতে দেখছে। শ্যামা চুপ করে ফোপাচ্ছে এখন। অলকা ভেজা কণ্ঠে ডাকলেন, শ্যামা ওঠ, দেখ জামাই আইছে, দাঁড়াইয়া আছে ওরা। তৎক্ষণাৎ উঠল শ্যামা। কান্নার ফলে হেঁচকে উঠে গেছে, নাক টানছে বারবার। অলকা ভেজা চোখ আড়াল করে হাসার চেষ্টা করলেন। শ্যামার চোখ মুছিয়ে দিলেন দুহাতে। কপালে চুমু খেয়ে নরম কণ্ঠে বললেন, যা হয় ভালোর জন্যই হয়, সব ভুলে যা শ্যামা। মানুষের অতীত থাকে, কিন্তু সেই অতীতে ডুইপা থাকতে নাই। এখন তোর বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাব। কিছু খারাপ হয় নাই তোর লাগে, বিয়া হয়েছে, তোর সংসার হয়েছে, এবার তুই অনেক সুখী হইবি দেখিস। শ্যামা ফুপিয়ে উঠল। অলকা সংগ্রামকে দেখে মুচকি হাসলেন। সংগ্রাম এগিয়ে সালাম জানালো। অলকা উত্তর করে মোলায়েম কণ্ঠে বলল, ওদিকে দাঁড়াইয়া আছো কেন বাবা, ঘরে আহো।
এদিকে কাকুরি বুড়ি সংগ্রামকে দেখা মাত্রই যেন চুপসে গেলেন। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ল। অজানা ভয়ে ভীত হয়ে সিঁঠিয়ে গেলেন তিনি। শুষ্ক ঢোক গিললেন। সেদিনের পর জাফর ব্যাপারীর খোঁজ পাওয়া যায়নি আর। মাধবপুরে নতুন মাতব্বর নিয়োগ দেওয়া হয়েছে মৌলভী সাহেবকে। পরদিনই সংগ্রাম নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব সঁপেছেন তার হাতে। জাফর ব্যাপারীর কি হলো এটা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি কেউ, এই নিয়ে দুঃসাহস দেখায়নি কেউ। সংগ্রামের নজর পড়ার আগে কাকুরি বুড়ি কোনো রকমে কাপা পায়ে হুড়মুড়িয়ে ঘরে ঢুকলেন। বাইরে ভ্যানে যত মালামাল ছিল সংগ্রামের আদেশ মোতাবেক সব ঘরে পৌঁছে দেওয়া হয়। আপার কথা ধ্যানে আসতেই শ্যামা দ্রুত পায়ে ঘরে ঢোকে। বিছানায় শুয়ে আছে রূপা, চোখ দুটো চঞ্চল। এতক্ষণ শ্যামার অপেক্ষায় ছিল সে। নিজের দুর্বলতার কারণে খাট থেকেও নামতে পারছে না সে। হাঁটাহাঁটি তো দূরের কথা, আপাকে দেখে পুনরায় ডুকরে কেঁদে উঠল শ্যামা। রূপা শুকিয়ে গেছে কয়েক দফা, চেহারায় মলিনতা বেড়েছে। বাচ্চা মারা যাওয়ার শোকে কাতর হয়ে পড়েছে সে। শ্যামাকে দেখে সেও কেঁদে উঠল। শ্যামা ভাষা হারালো কিছু বলার মতো। কি বলবে সে? কি বলে সান্ত্বনা দেবে আপাকে? একে অপরকে জড়িয়ে কাঁদলো দুবোন। রূপা থামলো একটু। শ্যামাকে নতুন রূপে দেখে চোখ জুড়িয়ে আসছে ওর। শ্যামার শরীর পুরো গহনায় সাজিয়ে দেওয়া, নাকে নতুন নাকফুল, হাত কান গলায় ভারী ভারী গহনা। রূপা শ্যামার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, তুই ভালো আছিস শ্যামা? শ্যামা কান্না ভেজা কণ্ঠে উত্তর করল, আমি অনেক ভালো আছি আপা, কিন্তু তুমি, তোমার লগে এটা কি হইলো আপা? কেন হইলো এমন? রূপা হাসলো। ভরার চোখ দুটো থেকে পানি গড়িয়ে পড়ল। দরজার কাছে চোখ যেতেই বালা নজরে আসলো। দরজায় দাঁড়িয়ে আছেও। রূপা ভেজা চোখ নিয়ে মুচকি হাসলো। ইশারা করে কাছে ডাকলো বালাকে। বালা দ্বিতীয়বার অবাক হলো রূপাকে দেখে। শ্যামাকে ওরা এত ভালোবাসে? বালা এগিয়ে এসে বসলো দুজনের মাঝে। শ্যামা বালাকে পরিচয় করিয়ে দিল রূপার সাথে। বালা অদ্ভুত স্বরে বলে উঠল, তুমি আসলে অনেক ভাগ্যবতী শ্যামা। আমি কিন্তু এমনি এমনি বলিনি, তোমায় সবাই কত ভালোবাসে।